বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের নেতাকর্মীদের যখন একেবারে ত্রাহি অবস্থা, তাদের জীবন চলাচল সংকটের মধ্যে, স্বাভাবিক জীবনযাপন তারা করতে পারছে না, বেশিরভাগ নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, যারা রয়েছেন তাদের অবস্থাও খুব একটা ভালো নয়, যারা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত। এরকম অবস্থায় একটা চাঞ্চল্যকর খবর এসেছে এবং খবরটা সামনে এনেছে দৈনিক যুগান্তর। সেই খবরটা হচ্ছে যে আওয়ামী লীগের একজন নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটা চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে কি লিখেছেন তিনি? প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন আওয়ামী লীগ নেতা। নিশ্চয়ই এর ভেতরে কোনো বড় কিছু রয়েছে। সেটা কি এমন যে তিনি বিএনপিতে যোগ দিতে চান, কিংবা সেটা কি এমন যে তিনি তার মামলা মোকদ্দমা থেকে রেহাই পেতে চান, কিংবা সেটা কি এমন যে তিনি আবেদন জানাচ্ছেন আওয়ামী লীগের রাজনীতির যেন অনুমতি দেয়া হয়, নিষেধাজ্ঞা যেন তুলে নেওয়া হয়, নাকি অন্য কিছু রয়েছে, নাকি স্বাভাবিক একটা চিঠি, ফর উইশ এরকম একটা চিঠি? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে যে প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের একজন নেতা, যিনি কিনা আবার ব্যবসায়ী, তিনি কি চিঠি পাঠালেন, কি লিখলেন, উদ্দেশ্যটা কি, বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেই সংস্কৃতির নিয়মিত চিত্র কিনা এটা, মানে নিয়মিত চিত্র বলতে ওই পোল্টিবাজির চিত্র কিনা এটা। থাকবেন। দর্শক, বলছিলাম একজন আওয়ামী লীগ নেতার লিখা প্রধানমন্ত্রীকে চিঠি। এই চিঠিটা প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন আরো 1.5 মাস আগে, কিন্তু এই খবরটা গোপন ছিল। অবশেষে আজকে এই খবরটা সামনে এসেছে, যুগান্তর এই খবরটা পেয়েছে এবং তারা সামনে এনেছে। চিঠিটা এপ্রিল মাসে প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন একজন আওয়ামী লীগ নেতা, এবং তার মানে আওয়ামী লীগের কোনো প্যাডে কিংবা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কোনো প্যাডে নয়, তার ব্যক্তিগত বিজনেস প্যাডে চিঠিটা লিখেছেন। বিজনেস প্যাডে প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন, পেছনের উদ্দেশ্য কি? কি বলছে যুগান্তর? যুগান্তরের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগ নেতার চিঠি। কি আছে এতে? পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের লেখা একটা চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মানে বড় নেতা কিন্তু, পিরোজপুর উপজেলা, ভান্ডারিয়া উপজেলার সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান, বড় নেতা, তিনি চিঠি লিখছেন। তার মানে তিনি গ্রেপ্তার হননি, তিনি বাইরে আছেন। এটাও একটা বড় ব্যাপার। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের এই নেতা চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন অভিনন্দন। এই তো চিঠির গোমরটা আস্তে আস্তে উন্মুক্ত হচ্ছে। চলুন আরেকটু গোমর ফাঁস করে। ভাইরাল হওয়া চিঠিতে দেখা যায় মিরাজুল ইসলাম গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও সবার আগে বাংলাদেশ স্লোগানের প্রশংসা করে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের উপরে আস্থা প্রকাশ করেছেন। পাশাপাশি গত 17ই ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের জনগণের মধ্যে আশা সঞ্চার করছে বলেও তিনি উল্লেখ করেছেন। তার মানে এটা কি প্রাথমিক একটা পর্যায়ে যে তিনি বিএনপিতে যোগ দিতে চান? তার চিঠিটা একটু দেখে নিন, তার ছবি সহ চিঠিটা একটু দেখে নিন। এই বিজনেস প্যাডে তিনি চিঠিটা পাঠিয়েছেন। গত 20 এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই চিঠি পাঠানো হয়, কিন্তু এতদিন পরেই তথ্যটা সামনে আসছে। এটি কোনো রাজনৈতিক প্যাডে লেখা হয়নি। তার যে ইপ্তি ইটিসিএল প্রাইভেট লিমিটেড, তার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্যাডে লিখেছেন। মিরাজুল ইসলাম ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পিরোজপুর জেলায় চলমান তাদের ঠিকাদারি প্রকল্পগুলোর বাস্তবায়নের সময়সীমা আরও 1 বছর বর্ধিত করার দাবি জানানো হয়েছে। সেখানে বর্তমানে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই চিঠি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। মিরাজুলের ঠিকাদারি প্যাডে যেটা লেখা আছে সেটা চলুন একটু জানি। গত 12ই ফেব্রুয়ারি জনগণের প্রত্যক্ষ ভোটে 2/3 বেশি জনসমর্থন নিয়ে বিজয়ী হয়ে আপনার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ায় প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, যুগোপযোগী নির্বাচনী ইস্তেহার ও সর্বোপরি সবার আগে বাংলাদেশ স্লোগানে বাংলাদেশের মানুষের একান্ত মনের কথা ফুটে ওঠার কারণে দলের এই অসামান্য বিজয়। যেন বিএনপির কোনো নেতা প্রধানমন্ত্রীকে প্রশংসা করছেন। বাংলার জনগণ আপনাকে ও আপনার দলকে দুহাত উজাড় করে ভালোবাসা দিয়েছে। কি দারুণ! মহান মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির প্রধান হিসেবে
শপথ গ্রহণের পর আপনার রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব ইতিমধ্যেই দেশের জনগণের কাছে সীমাহীন আশার সঞ্চার করেছে। আশা করছি আপনার বলিষ্ঠ নেতৃত্বাধীন সরকারের কাছ থেকে বাংলার জনগণ নিরাশ হবে না। কি তৈলাক্ত একটা চিঠি, মানে এই তৈলাক্ত চিঠি নিজের আত্মরক্ষার্থে এবং স্বার্থ উদ্ধারের জন্য, এটা এতক্ষণে পরিষ্কার হয়েছে। ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের সঙ্গে যুগান্তর বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছে, কিন্তু যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছে, এমনটা যুগান্তর জানাচ্ছে। এই চিঠির ভাষা শুনে আপনার কি মনে হয়? এই চিঠিটা কি আওয়ামী লীগের নেতা হিসেবে ওই উপজেলার সাধারণ সম্পাদক, তিনি বড় নেতা, সাধারণ সম্পাদক মানে উপজেলার সাধারণ সম্পাদক বিশাল নেতা, এবং উপজেলা চেয়ারম্যান আরও বড় নেতা, উপজেলা চেয়ারম্যানরা সারা দেশে যারা ছিলেন তারা আতঙ্কের মধ্যে বসবাস করছেন, পালিয়ে থাকছেন, কেউ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ঠিক সেই মুহূর্তে তিনি উন্মুক্ত আছেন, ঠিকাদারি ব্যবসা করছেন এবং সরকার প্রধানের কাছে সেই ব্যবসার মেয়াদ 1 বছর বাড়ানোর জন্য আবেদন করছেন এবং সরকার প্রধানকে প্রশংসায় ভাসাচ্ছেন, এমনকি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির প্রধান বলছেন সরকার প্রধানকে। সব মিলিয়ে যত রকমের তেল প্রয়োজন সমস্ত ধরনের তেল এক জায়গায় করে এই চিঠিতে তিনি সন্নিবেশিত করেছেন। উদ্দেশ্য একটাই, নিজের স্বার্থ উদ্ধার। আওয়ামী লীগ মূলত গত 15.5 বছরে দল হিসেবে ধ্বংস হয়েছে এই নিজের স্বার্থ উদ্ধার করা নেতাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে এবং দলের নেতা বানিয়ে। আওয়ামী লীগের মানে সব থেকে বড় ভরাডুবির কারণ আওয়ামী লীগ পুলিশ প্রশাসন আমলা এসব দিয়ে দেশ চালাতে শুরু করে দলের ওপরে তাদের নজরটা কমে যায় এবং দলে প্রচুর হাইব্রিড রিফিউজি মানে অন্য দলের লোকজন তারা আমদানি করে এবং বিভিন্ন নেতার ভাই লীগ বোন লীগ এটা সমৃদ্ধ করতে নিজের মানে বহর বড় করতে এই কাজগুলো করেছে এবং এই কাজগুলো করে প্রকৃত আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা একেবারে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগের শাসনামলে আমরা দেখেছি যে 300 আসনের এমপি যারা ছিলেন, মন্ত্রী যারা ছিলেন, একটা জায়গাতেও মানে আমি জানি না গোপালগঞ্জের কি অবস্থা, যেখানে শেখ হাসিনার মানে আসন, সেটার অবস্থা জানি না, কিন্তু বাকি সবগুলোতে এমন কোনো জায়গা নেই যে এই নেতারা তৃণমূলের আওয়ামী লীগের নেতা কর্মীদের মূল্যায়ন করেছেন, তাদের পাত্তা দিয়েছেন, এমন কোনো দৃষ্টান্ত আমরা দেখিনি। এই কারণেই মূলত দলের ধ্বংস হয়েছে। এবং এই যে পিরোজপুরের এই নেতার কথা বললাম, উপজেলা চেয়ারম্যান, এইরকম নেতা যদি আওয়ামী লীগে আরও কিছু থাকে তাহলে আওয়ামী লীগ যে ওই ফিরে আসবে, ফিরছে, এই আসলাম ওই আসলাম, এই ঝটিকা মিছিল, ওই শোডাউন, এই কাজগুলো যেগুলো করছে এই কোনো কাজেই আসলে কাজ দেবে না। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এরকম নেতা আওয়ামী লীগে এই একজনই নাকি হাজার হাজার রয়েছে যাদের ব্যাপারে আওয়ামী লীগ উদাসীন ছিল বলেই 24-এর 5 আগস্ট এসেছিল? বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনগুলোর বড় রকমের মিছিল আর শোডাউন আরো বাড়বে এমন শঙ্কার কথা জানিয়ে সরকারকে গোপন প্রতিবেদন দিয়েছে পুলিশ সদর দপ্তর। সরকারের কাছে গত 6 জুন পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে জমা দেওয়া একটি প্রতিবেদন আমাদের হাতে এসেছে, যেখানে সরকারকে সতর্ক করে 10টি সুপারিশ করা হয়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে, আওয়ামী লীগের পদধারী নেতারা দেশে ফিরে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে রাজনীতিতে ফিরছে। রিপোর্টটিতে আওয়ামী লীগের 5 বড় নেতার ব্যাপারে নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যারা এরই মধ্যে জামিনে আছেন। এমন আলোচনার মধ্যে নতুন খবর হলো, আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক সমর্থন জোরদার করা বা কূটনৈতিক তৎপরতা বাড়াতে বেশ কোমর বেঁধে নেমেছে দলটি। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিনিধির সাথে বৈঠক করা শুরু করেছে দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। সবশেষ ইউরোপীয় পার্লামেন্টের সদস্য বিলি ক্লেহারের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নেতারা। তার একদিন আগে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির নেতারা বলছেন, দেশে ফেরার নীরব প্রস্তুতির বড় একটি অংশ হিসেবেই তারা এই আন্তর্জাতিক তৎপরতা বাড়িয়েছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। গত 19 মে ভারতের 3টি সংবাদ মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ইমেল সাক্ষাৎকার ছাপা হয়েছিল। ওই সাক্ষাৎকারগুলোতে তিনি প্রথমবারের মতো বাংলাদেশে ফিরে
বিচারের মুখোমুখি হওয়ার কথা বলেন। কিন্তু একদিকে সরকার নির্বাহী আদেশে তার দলের কার্যক্রম নিষিদ্ধ আছে, অন্যদিকে তার উপর ঝুলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির দণ্ড। এমন পরিস্থিতিতে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন ছিল, তিনি যে ফিরবেন বলছেন সেটি কিভাবে? আনন্দবাজার পত্রিকাকে শেখ হাসিনা বলেছিলেন তিনি এবং তার দল আওয়ামী লীগ আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যে ফিরবে তার জন্য নীরবে প্রস্তুতি চলছে। সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছিল, এই নীরব প্রস্তুতিটা ধরনটা কি রকমের? সেটির ইঙ্গিত পাওয়া যায় ওই 3টি ইমেল সাক্ষাৎকারে। মিলেনিয়াম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি মাথা উঁচু করে ফিরবেন। দ্য হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তার অনুপস্থিতির অর্থ তার নীরবতা নয়, কারণ তিনি কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে মাথা উঁচু করে ফেরার জন্য কাজ করছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে ইতিমধ্যে বড় রকমের কূটনৈতিক তৎপরতা শুরু হয়ে গেছে। দলের কয়েকজন সিনিয়র নেতাকে এর জন্য দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এই দায়িত্বপ্রাপ্তদের একজন হলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত। জনাব মিল্লাত 7 জুন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনুযোগ ও উদ্বেগের কথা জানিয়েছেন। সূত্রগুলো বলছে ওই বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়েছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেওয়া হচ্ছে। রোববার আয়ারল্যান্ডের কর্ক সিটি কাউন্সিলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, গণতান্ত্রিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন হাবিবে মিল্লাত। তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন এবং দলটির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সমর্থন চান। একই সঙ্গে দেশে একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি পরিস্থিতির ইতিবাচক উত্তরণে গঠনমূলক সহযোগিতার কথাও জানান। 8 জন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নেতারা বৈঠক করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য বিলি ক্লেহারের সঙ্গে। বৈঠকে তারা আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, দেশে সুষ্ঠু রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন। সোমবার আয়ারল্যান্ডের কর্কে অবস্থিত ক্লেটন হোটেল সিলভার স্প্রিংসের লবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় গ্রেপ্তার হওয়া দলটির মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীদের জামিনের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের সহযোগিতা কামনা করা হয়। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে হাবিবে মিল্লাত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য সিনথিয়া নিমুর্খ, আয়ারল্যান্ডের সংসদ সদস্য শেন মনিহান এবং কর্ক কাউন্টি কাউন্সিলর লর্ড মেয়র ফার্গাল ডেনিহির সঙ্গেও আলাদা বৈঠক করেছেন। বৈঠকগুলোতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক অধিকার এবং বিরোধী মতের উপর চাপের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে। দলটির নেতারা বলছেন দলটির শীর্ষ কয়েকজন নেতার নেতৃত্বে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জার্মানি ও ফ্রান্স এবং কানাডার মতো শক্তিশালী পশ্চিমা দেশ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে এ মাসেই বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে বাংলাদেশের গণমাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ফেরা নিয়ে আলোচনা বেশ জোরদার হচ্ছে। বিশেষ করে প্রথমে চট্টগ্রাম, পরে নোয়াখালী ও কুমিল্লাতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর বড় মিছিল ও শোডাউন ব্যাপক হারে বাড়ার পর এই আলোচনা চলছে সবখানে। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে 6 জুন সরকারের শীর্ষ মহলে এ নিয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। প্রতিবেদনটি আমাদের হাতে এসেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে আগামী 11 জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস। দিবসটিকে কেন্দ্র করে তারা বড় ধরনের শোডাউন করতে পারে। প্রতিবেদনটিতে পুলিশ 4টি পর্যবেক্ষণ দিয়েছে। তার মধ্যে একটি হলো সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের প্রয়াত নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তোফায়েল আহমেদ এবং একেএম রহমাতুল্লাহর জানাজায় যে জনসমাগম হয়েছে তাতে বোঝা যাচ্ছে দলটি বিপুল জনসমর্থন ফিরে পাচ্ছে এবং তারা সাংগঠনিকভাবে উজ্জীবিত হচ্ছে। আর এই উজ্জীবিত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন দলটির সভানেত্রী নিজেই।
সবশেষ পর্যবেক্ষণটি হলো দলটির নেতারা দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন ব্যাপকভাবে। পুলিশের রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের 1 জানুয়ারি থেকে 15 মে পর্যন্ত আওয়ামী লীগের পদস্থ 129 জন নেতা দেশে ফিরে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তাদের অনেকের জামিন পেয়ে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। পুলিশ রিপোর্টটিতে একটি ম্যাপ দিয়ে 16টি স্থান নির্দেশ করে সরকারকে বলেছে, এসব স্থানে সামনের কয়েকটি দিনে আওয়ামী লীগের তৎপরতা ব্যাপক হারে বাড়তে পারে। পুলিশের রিপোর্টটিতে এরই মধ্যে জামিনে মুক্ত হওয়া আওয়ামী লীগের 5 জন বড় নেতার রাজনৈতিক তৎপরতা নজরদারিতে রাখার সুপারিশ করা হয়েছে। এরা হলেন সাবের হোসেন চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি, ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। সরকার একটি সূত্র বলছে, দেশে যে আওয়ামী লীগের তৎপরতা সেটিকে পুলিশ বা রাজনৈতিকভাবে হ্যান্ডেল করা সরকারের জন্য অনেক সহজ, কিন্তু আন্তর্জাতিক মহলে এমনিতেই বিগত নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক না হওয়া নিয়ে অনেকের আপত্তি আছে। কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমল থেকেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি নিয়ে কড়া আপত্তি ছিল। বিষয়টি নিয়ে তারা নির্বাচনের আগে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন বিএনপি সহ একাধিক পক্ষের সাথে তখন বৈঠক করেছিল। এখন আওয়ামী লীগের এই কূটনৈতিক তৎপরতা শুরু হওয়ায় বিষয়টি সরকার উপর মহলকে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকারের এই চিন্তা আরো বাড়াচ্ছে। গত মাসের শেষ দিকে অন্তর্বর্তী সরকার আমলে আটক 4 সাংবাদিকের মুক্তির চেয়ে বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামানকে চিঠি দিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজে। সরকার তরফে কোনো সদুত্তর না পাওয়ায় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলও চিঠি দেওয়ার কথা ভাবছে সংস্থাটি। এখন দেখার বিষয়, আওয়ামী লীগের দেশীয় তৎপরতার সাথে বিদেশি তৎপরতা বাড়ায় পরিস্থিতি কোন দিকে মন নেয়। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।